ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভ চিন্তা। দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাই। এর আগের দুটি ভিডিওতে আমি তোমাদের প্রাণীদের গমন এই উপভাগমূলের প্রথম দুটি অংশ অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছিলাম, যেখানে অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম, মাছ এবং পাখি এই সমস্ত প্রাণীর গমন পদ্ধতি আলোচনা করা হয়েছিল। আজ আমি তোমাদের মানুষের দ্বিপদ গমন পদ্ধতি এবং সেখানে বিভিন্ন অস্থিসন্ধি এবং কঙ্কাল পেশির ভূমিকা কি সেগুলি আলোচনা করব। যারা এর আগের ভিডিও দুটি দেখোনি তারা অবশ্যই এর আগের পার্ট 1 এবং পার্ট 2 এই ভিডিও দুটি দেখে নেবে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের দুটি ভিডিওর লিংক পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের ক্লাস। এবার মানুষের গমনে আসবো। মানুষ কিসের সাহায্যে গমন করে বলো? মানুষের প্রধান গমনাঙ্গের নাম কি? পা। কিন্তু শুধু পা নয়, পায়ের সঙ্গে আরেকটাও আছে, কি? হাত। এই হাত আর পা দুটোই মানুষকে গমন করতে সাহায্য করে একই সঙ্গে, দেখাবো একটু পরে বলছি। তবে মুখ্য গমনাঙ্গ কি বললে পা, অবশ্যই পা হবে। মানুষের মুখ্য গমনাঙ্গ হচ্ছে পা। তো পা ছাড়াও আর কি কি ভূমিকা আছে? পা ছাড়াও আরো যে যাদের ভূমিকা আছে মানুষের গমনে সেগুলো হচ্ছে অস্থি আছে, হাড়। এই যে আমাদের শরীরে প্রচুর অস্থি আছে, জানো 206টা হাড় আছে আমাদের শরীরে। এই হাড়েরও ভূমিকা আছে। অনেকগুলো হাড় আবার পরস্পর যুক্ত হয় একসঙ্গে, একটা জয়েন্ট তৈরি করে, সেগুলোকে আমরা কি বলি? অস্থি সন্ধি। অস্থি সন্ধি মানে দুটো হাড় একসঙ্গে যুক্ত হয়েছে এক জায়গায়। এই যে হাতে একটা হাড় আছে, উপরে একটা হাড় আছে, এই হাড়টার নাম কি? এটাকে বলা হয় হিউমেরাস, এই হাড়টার নাম। আর এইখানে দেখো, মানে এই কাঁধ থেকে কনুই অবধি এই যে হাড়টা, এই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস। কনুই থেকে কবজি, এর মাঝে আবার দুটো হাড় আছে। এই হাড়ের নাম কি? এই হাড়ের নাম হচ্ছে রেডিয়াস আলনা। এরকম দুটো হাড় আছে। এই হিউমেরাস আর রেডিয়াস আলনা, এই হাড়গুলো জয়েন হয়েছে কোথায়? এই কনুয়ে। তাহলে কনুইটা হচ্ছে একটা অস্থি সন্ধি। এরকম অনেকগুলো অস্থি সন্ধি আমাদের শরীরে আছে, যেমন কনুই একটা অস্থি সন্ধি, হাঁটু একটা অস্থি সন্ধি, এই কোমরের এখানে একটা অস্থি সন্ধি, এখানেও দুটো হাড় জয়েন হয়েছে, এই ঘাড় এখানেও অস্থি সন্ধি। এরকম অনেক অস্থি সন্ধি আছে। এবার অস্থি সন্ধিগুলো মানুষের গমনে সাহায্য করে। আর কি করে? পেশি। অবশ্যই পাখির যেমন দেখলে পেশি, মানুষের ক্ষেত্রেও অনেক পেশি আছে, সেই পেশিগুলো মানুষের গমনে সাহায্য করে। তাহলে মানুষের গমনে কি কি অঙ্গ সাহায্য করে? প্রধান গমনাঙ্গ হচ্ছে পা। পা ছাড়া হাত, তার সঙ্গে বিভিন্ন অস্থি সন্ধি এবং পেশি, এদের ভূমিকা আছে। আগে অস্থি সন্ধি আর পেশি এগুলো একটু আলোচনা করি, তারপর মানুষের দ্বিপদ গমনে যাচ্ছি। প্রথমে বলি অস্থি সন্ধি। বলতে পারবে মানুষের শরীরে কত রকমের অস্থি সন্ধি আছে? 2 রকম অস্থি সন্ধি আছে মানুষের শরীরে। মানুষের দেহে 2 রকমের অস্থি সন্ধি আছে। কি কি? একটাকে বলা হয় সচল অস্থি সন্ধি, আর একটা হচ্ছে অচল অস্থি সন্ধি। নামটা শুনেই বুঝতে পারছো সচল কোনটা আর অচল কোনটা। এমন অনেক অস্থি সন্ধি আছে যে অস্থি সন্ধিগুলো সেই জয়েন্টে হাড় দুটো কিন্তু ফিক্সড হয়ে যায়, আর নড়াচড়া করতে পারে না। হাড় দুটো জয়েন করা আছে, কিন্তু হাড় দুটো আর তাদেরকে নড়াতে পারবো না, সেইগুলোকে বলা হয় অচল অস্থি সন্ধি। এরকম জয়েন্ট কোথায় আছে? এরকম অস্থি সন্ধি আছে আমাদের মাথাতে, করটি। এর আগে তোমাদের মস্তিষ্ক পড়েছিলাম, সেখানে কি পড়েছিলে? এই আমাদের মস্তিষ্ক হচ্ছে দুটি অর্ধগোলক পরস্পর যুক্ত হয়ে তৈরি হয়েছে। দুটি সেরিব্রাল হেমিস্ফিয়ার পড়েছিলে, অর্ধগোলক। এই দুটো মাঝখানে যুক্ত হয়ে গিয়েছে, তাহলে এখানে একটা জয়েন্ট আছে, তাদের সন্ধি আছে, অস্থি সন্ধি। ঠিক আছে? আবার প্রত্যেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ার আবার 4টে লোবে বিভক্ত, 4টে খণ্ড। কি কি পড়েছিলে? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল আর অক্সিপিটাল পড়েছিলে তো? এই 4টে এই খণ্ডক আছে। এই প্রত্যেকটা লোবের মাঝখানে আবার জয়েন্ট আছে। এই দুটো লোবের মাঝখানে একটা জয়েন্ট আছে, আবার এই দুটো লোবের মাঝখানে একটা জয়েন্ট আছে। তাহলে এইগুলো সবই হচ্ছে অস্থি সন্ধি। কিন্তু এই কোনো অস্থি সন্ধিতেই তুমি নড়াতে পারবে না। এই যে জয়েন্ট আছে এখানে তুমি এই হাত দুটোকে নড়াতে পারবে না, এই জয়েন্টেও হাত দুটোকে নড়াতে পারবে না। তুমি কোনো করটির কোথাও তুমি হাড়গুলোকে নড়াতে পারবে না, কিন্তু তাতেও অনেক জয়েন্ট আছে। এই করটির অস্থি সন্ধি হচ্ছে অচল অস্থি সন্ধির উদাহরণ। যদি শর্ট কোশ্চেন আসে যে অচল অস্থি সন্ধি কোথায় দেখতে পাওয়া যায়, তার উত্তর হবে করটিতে। আর বাকি আমাদের শরীরে যে যে জয়েন্টগুলো নড়াচড়া করে সেইগুলো হচ্ছে সব সচল অস্থি সন্ধি।
এই সচল অস্থি সন্ধি, এখানে যে হাড় সবসময় আমাদের সচল মানে কি, এখানে হাড়গুলো সবসময় নড়াচড়া করছে, তাই তো? তাহলে হাড় যদি নড়াচড়া করে, দুটো হাড় মাঝখানে যুক্ত আছে, সেখানে হাড় দুটো নড়ছে, তখন কি হবে? তাদের মধ্যে একটা ঘর্ষণ হবে, ঘষা লাগবে হাড় দুটো। এই যে দুটো হাড় নড়ছে, তাহলে দুটো হাড়ের মধ্যে কি হবে? একটা ঘর্ষণ হবে। এই ঘষা লাগলে কি হতে পারে? এক নম্বর হচ্ছে হাড়টা ক্ষয়ে যেতে পারে, ঘর্ষণের ফলে দুটো হাড়ই ক্ষয়ে যেতে পারে। আরেকটা কি হয়? ঘর্ষণ হলে তাপ উৎপন্ন হবে। তোমরা জানো কোনো জিনিস ঘর্ষণের করলে কি হয়? তাপ উৎপন্ন হয়। তাহলে এই জায়গাটা গরম হয়ে যেতে পারে। আমরা যে বেশি নড়াচড়া করাচ্ছি, এই এত নড়াচড়ার ফলে এই ঘর্ষণ হচ্ছে দুটো অস্থির মধ্যে, তার ফলে এই জায়গাটা গরম হয়ে যেতে পারে, আবার হাড়গুলো ক্ষয়ে যেতে পারে। সেইটা যাতে না হয় তার জন্য একটা ব্যবস্থা থাকে। এই অস্থি সন্ধিগুলো একটা তরল পদার্থ দিয়ে ভেজানো থাকে, সিক্ত থাকে। কি নাম সেই তরল পদার্থের? সেই তরল পদার্থের নাম হচ্ছে সাইনোভিয়াল তরল। এই সাইনোভিয়াল তরলের কাজ কি? সাইনোভিয়াল তরলের কাজ হচ্ছে অস্থি সন্ধিতে যাতে অস্থি দুটি ঘর্ষণের ফলে ক্ষয়ে না যায় সেটা রক্ষা করে। আর কি করে? এই জায়গাটাকে সিক্ত রাখে, সবসময় ভিজিয়ে রাখে, যাতে হাড়গুলো ঠিকঠাক কাজ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে অস্থি সন্ধি, এই সাইনোভিয়াল তরলের কাজ। তাহলে এই সাইনোভিয়াল তরল থাকে বলে এই সচল অস্থি সন্ধির আরেক নাম হচ্ছে একে সাইনোভিয়াল অস্থি সন্ধিও বলে। এবারে এইরকম সচল অস্থি সন্ধি ক রকমের আছে আমাদের শরীরে? দেখো এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। এই দু রকমের সচল অস্থি সন্ধি আমাদের শরীরে দেখা যায়। এক নম্বর হচ্ছে কবজা সন্ধি, বা যেটাকে আমরা বলি হিঞ্জ সন্ধি। আর দু নম্বর হচ্ছে বল ও সকেট সন্ধি। এক নম্বর হচ্ছে কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ সন্ধি। আর দু নম্বর হচ্ছে বল ও সকেট সন্ধি। এই দু রকমের সচল অস্থি সন্ধি দেখতে পাওয়া যায়, বা সাইনোভিয়াল অস্থি সন্ধি বা সচল অস্থি সন্ধি দু রকমের। একটা হচ্ছে কবজা সন্ধি, দু নম্বর বল ও সকেট সন্ধি। এবার কাকে বলে কবজা সন্ধি? কাকে বলে? কবজা সন্ধি হচ্ছে সেই সমস্ত সন্ধি যে অস্থি সন্ধিতে দুটি হাড়ের একটা হাড়ের গোলাকার মস্তক, অপর একটি হাড়ে, দেখো উপরে দেখতে পাচ্ছ, একটি অস্থির গোলাকার মস্তক, অপর একটি অস্থির অর্ধ গোলাকার অংশ, একটা অর্ধ গোলাকার অবতল খাঁজ আছে, এর ভেতরে এমন করে ঢোকানো থাকে যাতে অস্থি দুটি একটি অক্ষের চারিদিকে দরজা এবং জানলার মতো ঘুরতে পারে। এই যে দরজা জানলা আমার যেমন করে আমরা খুলি, এটা জানলা বা দরজা পাল্লা খুলে কতটা 180 ডিগ্রি অবধি ঘুরতে পারে, তার পেছনে আর ঘোরানো যায় না। সেই রকম মানুষের শরীরেও এমন কিছু অস্থি সন্ধি আছে যেখানে এই দুটো অস্থিকে 180 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারি, তারপরে আর ঘোরাতে গেলে আর ঘুরবে না অস্থি। ঠিক আছে, তাহলে কবজা সন্ধি হচ্ছে এরকম অস্থি সন্ধি। কাকে বলে? একটি অস্থির গোলাকার মস্তক অপর একটি অস্থির অর্ধ গোলাকার অবতল খাঁজের মধ্যে এমনভাবে ঢোকানো থাকে যেন অস্থি দুটি একটি অক্ষকে কেন্দ্র করে দরজা ও জানলার পাল্লার মতন ঘুরতে পারে। ঠিক আছে, সেই অস্থি সন্ধিকে বলা হয় কবজা সন্ধি। যেমন উদাহরণ কি? কবজা সন্ধির উদাহরণ হচ্ছে কনুয়ের সন্ধি। এই যে কনুয়ের দুটো হাড়ে জয়েন্ট আছে, একটা হচ্ছে হিউমেরাস, এই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস, আর নিচে যে হাড়টা আছে তার নাম হচ্ছে রেডিয়াস আলনা। ঠিক আছে, এই দুটো হাড় এখানে যুক্ত হয়েছে অস্থি সন্ধি। তাহলে এইখানে এই অস্থি সন্ধিটা কতটা আমি ঘোরাতে পারবো? হাতটা এই অবধি লাস্ট, আর নিচে নামাতে পারবো, আর হাতটা আর নিচে নামবে না, এই 180 ডিগ্রি পর্যন্ত ঘুরবে। তাহলে এটা হচ্ছে কবজা সন্ধি। ঠিক আছে, আর কোথায় আছে কবজা সন্ধি? এই হাঁটুতে আছে কবজা সন্ধি। এই হাঁটুর ওপরে যে হাড়টা আছে তার নাম কি? এই হাড়টার নাম হচ্ছে ফিমার। ঠিক আছে, এই উরুতে যে হাড়টা আছে তার নাম হচ্ছে ফিমার। আর নিচে হাঁটুর নিচে জংঘাতে দুটো হাড় থাকে, তার নাম কি? টিবিয়া আর ফিবুলা। এই জংঘাতে আছে টিবিয়া আর ফিবুলা। ঠিক আছে, এই ফিমার আর টিবিয়া ফিবুলা এই দুটো যুক্ত হয়েছে কোথায়? হাঁটুতে। তাহলে হাঁটুটা একটা অস্থি সন্ধি। ঠিক আছে, এটাও হচ্ছে কবজা সন্ধি, কারণ হাঁটুটাও আমরা সবচেয়ে বেশি এই এতটা 180 ডিগ্রি ঘোরাতে পারবো দরজা পাল্লা মতো, তারপর উপর দিকে আর ঘোরাতে পারবো না। হাঁটুটা পারবো কি? ওপর দিকে ভাঁজ করে নিতে পারবো, হাঁটু ওপর দিকে ভাঁজ করতে পারবো না। তাহলে এটা হচ্ছে কবজা সন্ধির উদাহরণ। বেশ, এরপরে নেক্সট আছি 2 নম্বর বল ও সকেট সন্ধি। এই অস্থি সন্ধি কিরকম? তাহলে বল ও সকেট সন্ধি হলো এইরকম অস্থি সন্ধি যেখানে একটা অস্থির গোলাকার মস্তক অপর একটি অস্থির অবতল গর্তের ভেতর এমনভাবে ঢোকানো থাকে যেন তার চারিদিকে সেই অস্থি দুটোকে ঘোরানো যায়। চারিদিকে তুমি ঘোরাতে পারবে অস্থিটাকে,
সেই রকম অস্থিসন্ধিকে বলা হয় বল ও সকেট সন্ধি। তাহলে একটা অস্থির গোলাকার মাথা আর একটা অস্থির গর্ত, অবতল গর্তের ভেতর ঢোকানো থাকবে, যেন তার চারিদিকে তুমি ঘোরাতে পারবে, সেই রকম অস্থিসন্ধিকে বলা হয় বল ও সকেট সন্ধি। এরকম অস্থিসন্ধি কোথায় আছে? যেমন এই কাঁধের সন্ধি, এই যে হাতের হিউমেরাস হাড়টা, এই হিউমেরাস হাড় এর ওপরে গোলাকার মস্তকটা, এইখানে একটা গর্ত আছে, অবতল গর্ত, তার ভেতরে ঢোকানো আছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্ক্যাপুলা। এই কাঁধের উপরে যে হাড়টা আছে তার নাম হচ্ছে স্ক্যাপুলা। এই স্ক্যাপুলার গর্তের মধ্যে এই হিউমেরাসটা ঢোকানো আছে। কেমন করে ঢোকানো আছে? তুমি চারিদিকে ঘোরাতে পারবে হাতটাকে, যেদিকে খুশি ঘোরাতে পারবো, 360 ডিগ্রি ঘোরাতে পারবো, ঠিক আছে? তাহলে চারিদিকে ঘোরাতে পারবো। তাহলে এইটা হচ্ছে হিউমেরাস আর স্ক্যাপুলার যে অস্থিসন্ধি, সেটা হচ্ছে একটা বল ও সকেট সন্ধি, কাঁধের সন্ধি। আবার কোনটা? শনি চক্র, যে এইখানে পাটাও আমি চারিদিকে ঘোরাতে পারবো, পাটা। তাহলে পায়ের ওপরে যে আছে কি হাড়, এই হাড়টার নাম কি? এটার নাম হচ্ছে ফিমার। আর শনি চক্রের যে হাড়, এই ফিমার আর শনি চক্রের মাঝখানে যে জয়েন্ট, এটাও হচ্ছে বল ও সকেট সন্ধির একটা উদাহরণ। শনি চক্র মানে কোমরের হাড়, এই শনি চক্র আর ফিমার এই দুটোর যে জয়েন্ট, সেটা হচ্ছে বল ও সকেট সন্ধি, পাটা চারিদিকে ঘোরাতে পারবে, ঠিক আছে? তাহলে এই দুরকম অস্থিসন্ধি আমাদের শরীরে আছে। বেশ, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? মনে রাখবে, সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। এই যে উরুতে যে অস্থিটা আছে ফিমার, এইটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় অস্থি, ফিমার। আর সবচেয়ে ছোট অস্থি কোনটা? সবচেয়ে ছোট অস্থি কানে থাকে, কানে থাকে স্টেপিস বলে, কানের ভেতরে একটা অস্থি, এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট অস্থি। বেশ, অস্থি সন্ধির পরে 2 নম্বর যেটা আলোচনা করতে হবে সেটা হচ্ছে পেশি। মানবদেহের কি কি পেশি আছে, কোন কোন পেশি মানুষের গমনে সাহায্য করে? এখানে 5 রকম পেশির কথা বলবো তোমাদের। এই 5 রকম পেশি আমাদের শরীরে থাকে, যারা বিভিন্নভাবে নড়াচড়া করতে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে। কি কি? একটা হচ্ছে ফ্লেক্সর পেশি আর একটা নাম হচ্ছে এক্সটেনসর পেশি। এই দুটো কি, কাকে বলে? ফ্লেক্সর পেশি কাকে বলে আর এক্সটেনসর পেশি কাকে বলে? ফ্লেক্সর পেশি হচ্ছে সেই সমস্ত পেশি যে পেশির সংকোচনের ফলে দুটি অস্থি সন্ধি অঞ্চলে দুটি অস্থি পরস্পর কাছাকাছি আসে, তাকে বলা হয় ফ্লেক্সর পেশি, ঠিক আছে? তাহলে ফ্লেক্সর পেশি হলো সেই সমস্ত পেশি যে পেশির সংকোচনের ফলে অস্থি সন্ধি অঞ্চলে দুটি অস্থি পরস্পরের কাছাকাছি আসে, তাকে বলা হয় ফ্লেক্সর পেশি। যেমন এই যে হাত, এই কনুয়ে ভাঁজ করে আমি হাত দুটো কাছাকাছি আনলাম, এই ঘটনাটাকে বলা হয় ফ্লেক্সন। মানে ফ্লেক্সর পেশির যে কাজ, তাকে বলা হয় ফ্লেক্সন। আর এখানে যে অস্থি সাহায্য করলো সেই অস্থিটাকে বলবো ফ্লেক্সর পেশি। এই পেশিটার নাম কি? এই হাতের উপরে এই পেশিটার নাম হচ্ছে বাইসেপস, বাইসেপস পেশি। তাহলে বাইসেপস পেশি সংকুচিত হলে তবেই তুমি হাতটাকে ভাঁজ করতে পারবে। তাহলে এই বাইসেপস হলো একটা ফ্লেক্সর পেশির উদাহরণ। প্রত্যেকটা পেশির উদাহরণ মনে রাখতে হবে। তাহলে ফ্লেক্সর পেশির উদাহরণ হচ্ছে বাইসেপস। আর কি আছে ফ্লেক্সর পেশি? এই যে হাঁটুটা ভাঁজ করব, হাঁটুটা ভাঁজ করতে গেলে কোন পেশি সাহায্য করবে? এখানে দুটো পেশি সাহায্য করবে। কি কি? একটা হচ্ছে এই জঙ্ঘার কাছে যে পেশি আছে পেছন দিকে, এইটার নাম কি? এই পেশিটার নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি, এই জঙ্ঘার কাছে গ্যাস্ট্রোকনেমিয়াস। আর এই উরুর কাছে পেছনে যে পেশিটা আছে, উরুর পেছনে, তার নাম কি? হ্যামস্ট্রিং। এই হ্যামস্ট্রিং আর গ্যাস্ট্রোকনেমিয়াস এই দুটো পেশি সংকুচিত হলে তবেই হাঁটুটাকে ভাঁজ করতে পারবো। তবে কি হবে? দুটো অস্থি পরস্পর কাছাকাছি আসবে, অর্থাৎ ফ্লেক্সন, এই ঘটনাটা ঘটবে। তাহলে এই দুটো হচ্ছে ফ্লেক্সর পেশির উদাহরণ। কি নাম? একটা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি, এখানে আছে। খেলোয়াড়রা অনেক সময় হ্যামস্ট্রিংয়ে চোট পায়, দেখতে পাবে টান পড়ে যায় পেশিতে, তখন ব্যাট করতে পারে না। ক্রিকেটারদের হয় মাঝে মাঝে, দেখবে হ্যামস্ট্রিংয়ে চোট হয়। তাহলে এই হ্যামস্ট্রিং পেশি এখানে থাকে, আর এখানে আছে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি। এই দুটো, এদেরকে বলা হবে ফ্লেক্সর পেশি। তাহলে এই ফ্লেক্সর পেশি কি কাজ সেটা বুঝতে পারলে। এরপরে আসছি এক্সটেনসর পেশি। এক্সটেনসর পেশি কোনগুলো? এক্সটেনসর পেশি হচ্ছে সেই সমস্ত পেশি যে পেশি সংকুচিত হলে অস্থি সন্ধি অঞ্চলে দুটি অস্থি পরস্পর থেকে দূরে সরে যায়, তাকে বলা হয় এক্সটেনসর। এক্সটেন্ড করা মানে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। তাহলে এক্সটেনসর পেশি হচ্ছে এমন পেশি যে পেশি সংকুচিত হলে দুটি অস্থি পরস্পর থেকে দূরে সরে যাবে। অস্থি সন্ধি অঞ্চলে দুটি অস্থি পরস্পর থেকে দূরে সরে যাবে। তাহলে এই যে হাতটা ভাঁজ ছিল, এখন আমি দূরে সরিয়ে নিয়ে গেলাম, এই ঘটনাটাকে বলবো এক্সটেনশন।
দুটি অস্থি পরস্পর দূরে চলে গেল, এই ঘটনাটাকে বলবো এক্সটেনশন। আর দুটো অস্থি কাছাকাছি এলো, এই ঘটনাটাকে বলবো ফ্লেকশন। ঠিক আছে, তাহলে ফ্লেকশনে সাহায্য করে ফ্লেক্সর পেশি, আর এক্সটেনশনে সাহায্য করে এক্সটেন্সর পেশি। এবার এক্সটেন্সর পেশির নাম কি? যখন দেখবে হাতটা এমনি করে সোজা করবে, তখন কোন পেশিটা সংকুচিত হবে? দেখবে হাতের পেছন দিকে টান পড়বে। এই হাতের পেছনে একটা পেশি আছে, এই পেশিটা সংকুচিত হয়েছে, এটার নাম কি? এই পেশিটার নাম হচ্ছে ট্রাইসেপস। হাতের পেছনে যে পেশিটা আছে তার নাম হচ্ছে ট্রাইসেপস। তাহলে হাতটা যখন খুলে দেবে তখন ট্রাইসেপস পেশি সংকুচিত হবে। তাহলে এইটা হচ্ছে একটা এক্সটেন্সর পেশি উদাহরণ। ঠিক আছে, তাহলে ট্রাইসেপস হচ্ছে এক্সটেন্সর পেশি, আর বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশি। এবার পায়ের ক্ষেত্রে বলি। পায়ের ক্ষেত্রে তো ফ্লেক্সর পেশি পেয়েছিলাম, দুটো হাঁটু ভাঁজ করলাম, হাঁটুটা ভাঁজ করলে ফ্লেক্সর পেশি কোনটা? গ্যাস্ট্রোগনেমিয়াস আর হ্যামস্ট্রিং, এই দুটো হাঁটু ভাঁজ করতে সাহায্য করেছিল। এবার ভাঁজ করা হাঁটুটাকে যদি সোজা করে দিই, দুটো অস্থি পরস্পর থেকে দূরে চলে গেল, ভাঁজ করা হাঁটু আবার সোজা করে দিলাম, সোজা যখন করলাম তখন কোন পেশিটা সংকুচিত হলো? এই যে হাঁটছি, হাঁটার সময় একবার ভাঁজ করলাম, আবার একবার সোজা করে দিলাম, যেই সোজা করবে তখন দেখবে এই যে পেছনে যে পেশিটা আছে এই পেশিটা সংকুচিত হবে। এই পেশিটাকে কি বলা হয়? এটার নাম হচ্ছে নিতম্ব পেশি, বা এটাকে বলা হয় গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এর বিজ্ঞান নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এই পেছনে যে পেশিটা আছে নিতম্ব পেশি, এটা কখন সংকুচিত হবে? যখন আমি ভাঁজ করা পাটা সোজা করে সামনের দিকে এগিয়ে দেবো, তখন গ্লুটিয়াস ম্যাক্সিমাস বা নিতম্ব পেশি এটা সংকুচিত হবে। অর্থাৎ এইটা হচ্ছে একটা এক্সটেন্সর পেশি। তাহলে পায়ের ক্ষেত্রে এক্সটেন্সর পেশি হচ্ছে নিতম্ব পেশি বা গ্লুটিয়াস ম্যাক্সিমাস, আর হাতের ক্ষেত্রে এক্সটেন্সর পেশি হচ্ছে ট্রাইসেপস, পেছনটা। ঠিক আছে, তাহলে দুটো পেশি হলো। এবার আরো দুটো বলবো। একটা হচ্ছে অ্যাডাক্টর পেশি, আর 4 নম্বর হচ্ছে অ্যাবডাক্টর পেশি। কেন দুটো ব্র্যাকেট দিয়ে দিচ্ছি? কারণ এরা একজন আরেকজনের বিপরীতধর্মী কাজ করে, ওই জন্য। তাহলে অ্যাডাক্টারের বিপরীত হচ্ছে অ্যাবডাক্টার। অ্যাডাক্টার পেশি কোনগুলোকে বলবো? অ্যাডাক্টার পেশি হচ্ছে সেই সমস্ত পেশি যে পেশি সংকোচন হলে কোনো অঙ্গ দেহাক্ষের কাছাকাছি আসে, তাকে বলা হয় অ্যাডাক্টার পেশি। এই যে হাতটা সোজা ছিল, ধরো হাতটা সোজা আছে, এবার হাতটাকে আমি দেহাক্ষ, মানে এই যে আমাদের দেহাক্ষ হচ্ছে এই সোজাসুজি লম্বা লম্বি, এটা হচ্ছে দেহাক্ষ। আমার হাতটা দূরে ছিল, এই হাতটাকে আমি এক সরল রেখায় নিয়ে এলাম, দেখো দেহের সঙ্গে একই সরল রেখায় হাতটা চলে এলো। তাহলে দেহাক্যের কাছে এলো, তখন পেছনের পেশিটা সংকুচিত হয়েছে। এই পেশিটার নাম হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। এই পেছনের পেশিটার নাম ল্যাটিসিমাস ডরসি। এই ঘটনাটাকে বলা হয় অ্যাডাকশন। এই পেশিকে বলা হয় অ্যাডাক্টার পেশি, এবং এই ঘটনাটাকে বলা হয় অ্যাডাকশন। এই অ্যাডাক্টার পেশির উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ল্যাটিসিমাস ডরসি, এই যে পিঠের কাছে যে পেশিটা থাকে। আর অ্যাবডাক্টার হচ্ছে তার বিপরীতটা, অর্থাৎ অ্যাবডাক্টার হচ্ছে এমন পেশি যে পেশি সংকোচনে কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে চলে যায়। এটা দেহ অক্ষ বরাবর হাতটা ছিল, আমি হাতটাকে দূরে সরিয়ে নিয়ে গেলাম, এই ঘটনাটাকে বলা হয় অ্যাবডাকশন। এবং এই ঘটনায় যে পেশি সংকুচিত হয় সেই পেশিকে বলা হয় অ্যাবডাক্টার পেশি। যখন দেখবে হাতটা এমনি করলে তখন কোনটা সংকুচিত হয়েছে? দেখবে এইখানে হাতটা সংকুচিত হয়েছে, এমনি করে সোজা করো, দেখো এইখানে পেশিটা সংকুচিত হবে। এই পেশিটা হচ্ছে অ্যাবডাক্টার পেশি। এর নাম কি? এর নাম হচ্ছে ডেলটয়েড পেশি। অ্যাবডাক্টার পেশির উদাহরণ হচ্ছে ডেলটয়েড পেশি, মনে রাখবে। তাহলে 4 রকম পেশির নাম ভালো করে, খুব ভালো করে পড়বে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পেশির উদাহরণ মনে রাখবে। আর একটা লাস্ট আছে 5 নম্বর, হচ্ছে রোটেটর পেশি। এই 5 রকম পেশি আমাদের শরীরে আছে, যারা বিভিন্ন গমনে সাহায্য করে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে সাহায্য করে। রোটেটর পেশি কি? রোটেটর পেশি হচ্ছে সেই সমস্ত পেশিকে রোটেটর পেশি বলি যে পেশি সংকোচনের ফলে আমরা কোনো অঙ্গকে দেহাক্ষের চারিদিকে ঘোরাতে পারি, দেহ অক্ষের চারিদিকে আবর্তন করাতে পারি পেশিকে। যে পেশি সংকোচনের ফলে কোনো অঙ্গকে দেহ অক্ষের চারিদিকে আবর্তন করাতে পারি, সেগুলোকে বলা হয় রোটেটর পেশি। যেমন একটা রোটেটর পেশি উদাহরণ হচ্ছে পাইরিফর্ম। বই আছে, দেখবে, আমি নামগুলো এখানে লিখলাম না, বলে দিলাম, তোমরা একটু শুনে নিও, খাতায় লিখে নিও, বইও আছে, দেখতে পাবে। পাইরিফর্ম হচ্ছে একটি রোটেটর পেশির উদাহরণ। পাইরিফর্ম কোথায় থাকে? এই যে ফিমার, এই ফিমারের ওপরে এখানে পাইরিফর্ম পেশি থাকে। তুমি পাটাকে এইদিকে চারিদিকে ঘোরাচ্ছ, দেহ অক্ষের চারিদিকে রোটেট করাচ্ছ, এই পাটাকে যদি চারিদিকে ঘোরাও, এখানে পাইরিফর্ম পেশি সাহায্য করে। তাহলে একটি রোটেটর পেশির উদাহরণ হচ্ছে পাইরিফর্ম, এটা মনে রাখবে। তাহলে এই অস্থি সন্ধি সম্বন্ধে আমরা জানলাম আর পেশি সম্বন্ধে জানলাম।
এই অস্থিসন্ধি পেশির ভূমিকা আছে মানুষের গমনের ক্ষেত্রে। মানুষের গমনকে বলা হয় দ্বিপদ গমন। কেন দ্বিপদ গমন বলা হয়? কারণ মানুষ দুটি পায়ের সাহায্যে এক স্থান থেকে আরেক স্থানে যায়, তাই তো? মানুষ দুটি পায়ের সাহায্যে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে, তাই মানুষের গমন পদ্ধতিকে বলা হয় দ্বিপদ গমন পদ্ধতি। এই চ্যাপ্টারে একবারে শেষ অংশে আমরা পৌঁছে গেছি। দেখো, এইটা একটা প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন, যে মানুষের দ্বিপদ গমন পদ্ধতিটি আলোচনা করো। বড় প্রশ্ন, তাহলে কি লিখবে? এখানে পয়েন্ট দিয়ে লিখবে। আমি দেখো তোমাদের পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি। পরীক্ষায় যদি আসে যে মানুষের দ্বিপদ গমন পদ্ধতিটি বর্ণনা করো বা আলোচনা করো, তাহলে 1, 2, 3, 4 করে পয়েন্ট দিয়ে লিখবে। 1 নম্বর কি লিখবে? ভালো করে শুনে নাও। 1 নম্বর বলেছিলাম দেহকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। 2 নম্বর বললাম গোড়ালি তুললাম গ্যাস্ট্রোকনিমিয়াস পেশির সাহায্যে। 3 নম্বর বললাম আঙুলটা তুললাম উপরে, হাঁটু ভাঁজ করলাম। ঠিক আছে, এটা 3 নম্বর পয়েন্ট, এক্সটেন্সর ডিজিটোরিয়াম পেশির সাহায্যে। এবার 4 নম্বর পয়েন্ট লিখবে। এবার হাঁটুটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে, বাঁ পাটা সামনের দিকে এগিয়ে যাবে। এই সামনের দিকে এগোতে কোন পেশি সাহায্য করছে? এখানে বাইসেপস ফিমোরিস বলে একটা পেশি আছে উরুর পেছনে, বাইসেপস ফিমোরিস। এই পেশি সংকোচন হবে। দেখো, এখানটা শক্ত হয়ে যাবে, তুমি পাটা সামনের দিকে নিয়ে যাও, এখানটা শক্ত হবে। পাটা সামনের দিকে যখনই এগিয়ে গেল, তারপরে পেশিটা প্রসারিত হয়ে যাবে এবং পাটা দেহের ভারে অভিকর্ষের টানে পাটা আস্তে আস্তে মাটিতে পড়ে যাবে। এর ফলে বাঁ পাটা আস্তে আস্তে মাটিতে পড়লো এবং আমাদের দেহ কিছুটা সামনের দিকে এগিয়ে গেল। এই অবস্থায় ডান পাটা কিন্তু তখনও পেছনে আছে। এই বাঁ পাটা যেভাবে এগিয়ে এলো, ঠিক একইভাবে ডান পাটাও একই পর্যায়ে সামনের দিকে এগিয়ে আসবে। এই পাটা তোলা এবং নামানোর সময় প্রথমে গোড়ালি উঠবে, তারপরে আঙুল। যখন পাটা ফেলবো তখনও আগে গোড়ালি মাটি স্পর্শ করবে, তারপরে আঙুল মাটি স্পর্শ করবে। ঠিক আছে, এখানে পায়ের সঙ্গে হাতের একটা ভূমিকা আছে। কি? যখন বাঁ পা সামনের দিকে যাবে তখন ডান হাত সামনের দিকে যাবে, বাঁ পায়ের সঙ্গে ডান হাত সামনের দিকে যাবে। আর যখন ডান পা সামনের দিকে যাবে, ডান পায়ের সঙ্গে বাঁ হাত সামনের দিকে যাবে। ঠিক আছে, এইভাবে পর্যায়ক্রমে বাঁ পা আর ডান পা অগ্রগমনের মাধ্যমে আমরা এক স্থান থেকে আরেক স্থানে গমন করি। এই প্রক্রিয়াটিকে বলা হয় দ্বিপদ গমন প্রক্রিয়া। আর এখানে আরেকটা প্রশ্ন আছে, মানুষ এই যে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমরা পড়ে যেতে পারি, তো অনেকে মাথা ঘুরে পড়ে যায়। তার মানে এটাকে কি করি? ব্যালেন্স রাখা। এই যে আমাদের দ্বিপদ গমনের সময় আমরা কি করে ব্যালেন্স রাখি? মানুষের ভারসাম্য, দেহের ভারসাম্য কিভাবে বজায় থাকে? এখানে দুটি অংশ কাজ করে। এটাও শর্ট কোশ্চেন আসে যে মানুষের দ্বিপদ গমনে দেহের ভারসাম্য বজায় রাখে কোন কোন অংশ? এখানে দুটি অংশ আছে যারা দেহের ভারসাম্য রক্ষা করে। 1 নম্বর হচ্ছে লঘু মস্তিষ্ক। তোমরা পড়েছো মস্তিষ্কে, পশ্চাৎ মস্তিষ্কে পেছন দিকে থাকে লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে। আর 2 নম্বর হচ্ছে অন্তঃকর্ণে, কানের ভেতর 3টি অর্ধবৃত্তাকার নালী আছে। কানের ভেতরে অন্তঃকর্ণের মধ্যে 3টি অর্ধবৃত্তাকার নালী, তারাও দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে লঘু মস্তিষ্ক আর অন্তঃকর্ণে 3টি অর্ধবৃত্তাকার নালী, এরা এই গমনের সময় দেহের ভারসাম্য বজায় রাখে। এইভাবে মানুষ এক স্থান থেকে আরেক স্থানে গমন করে। তাহলে আমাদের ডিটেলসে আলোচনা হলো বিভিন্ন প্রাণী, একবারে অ্যামিবা থেকে শুরু করে অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, মাছ, পাখি, একবারে শেষ করলাম মানুষে এসে। বিভিন্ন প্রাণী কিভাবে তাদের অস্থিসন্ধি পেশিকে ব্যবহার করে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে, এই প্রক্রিয়াটা আমরা বিশদে আলোচনা করলাম। যেগুলো বললাম সেগুলো তোমরা খাতায় লিখে নেবে, বারবার করে পড়বে এবং এর পরবর্তী দিনে আমি তোমাদের কিছু প্রশ্ন পাঠাবো, সেখান থেকে তোমাদের কাছ থেকে উত্তর চাইব। আশা করি খুব ভালো করে তোমরা পড়বে। আজকে এই পর্যন্তই থাকলো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।